হ্যালো স্টুডেন্টস, জেড জেড প্লাস ক্লাসেস বাংলার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আমি অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম বিএনএস বা ভারতীয় নাগরিক সংহিতার ওপর। তো সেই ভিডিওটাকে তোমরা খুব সাপোর্ট করেছো, সেই জন্য এই ভিডিওর পার্ট 2 আনছি আমরা। তো এই আজকের যে ভিডিও বা এরপর থেকে বিএনএসের যে সমস্ত ভিডিও হবে, কারণ একটা ভিডিওতে বিএনএস পুরো কভার করা যাবে না। তো এটার রেফারেন্স কি? এটার রেফারেন্স হলো 2026 সাল অবধি, মানে এখনও অবধি যতগুলো এক্সাম হয়েছে, এডুকেটিভ প্যাটার্নের এসএসসির এক্সাম হোক বা আইবি হোক বা আরআরবি হোক, আরও যত সমস্ত যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয়েছে এই কয়েক বছরে, ঠিক আছে। তো সেখানে বিএনএস থেকে যে সমস্ত এক্সামে প্রশ্ন এসছে, তো সেগুলো কিন্তু আমরা আলোচনা করব, এবং সেই প্রশ্নগুলোর ভিত্তিতে যে সমস্ত থিওরি আলোচনা করা উচিত সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো এটা এমসিকিউ আর থিওরি দুটো মিলিয়ে একটা হাইব্রিড ক্লাস হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো সবার প্রথমে একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিই যে কী হয়েছে, বিএনএসের ব্যাপারটা কি। দেখো, ভারতে যে সমস্ত ল ছিল, মানে তোমার ইন্ডিয়ান পিনাল কোড, সিআরপিসি, তারপর এভিডেন্স অ্যাক্ট, এগুলো কারা এনেছিল? এগুলো এনেছিল তোমার ইংরেজরা যখন এনেছিল তখন ভারত উপনিবেশ ছিল, এবং ইংরেজরা তাদের স্বার্থের জন্যই কিন্তু এই আইনগুলো প্রণয়ন করেছিল। সেখানে কিন্তু ভারতীয়দের কোনো ওয়েলবিং বা তাদের যাতে ভালো হয় সেই সমস্ত কোনো প্রাবধান বা কোনো ব্যবস্থা কিন্তু তাদের ছিল না। তো এই কলোনিয়াল যে সমস্ত ব্যাপার বা কলোনিয়াল ল, সেগুলোকে শেষ করার জন্যই কিন্তু ভারত সরকার পুরনো যে সমস্ত আইন রয়েছে সেগুলোকে বাদ দিয়ে নতুন আইন প্রণয়ন করেছে, এবং সেগুলোর নামও চেঞ্জ করেছে। তো এই অনুযায়ী যে আগে ইন্ডিয়ান পিনাল কোড ছিল আইপিসি, যেটা 1860 সালে এসেছিলো, সেটা চেঞ্জ করে বিএনএস করা হয়েছে। তারপর যে সিআরপিসি ছিল, যেটা 1973-তে এসছে, সেটাকে চেঞ্জ করে বিএনএসএস বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা তার নাম করা হয়েছে, এবং সেটাকে অনেকটাই চেঞ্জ করা হয়েছে। কী কী চেঞ্জ হয়েছে সেগুলো আমরা এরপর আলোচনা করব। আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, যেটা সাক্ষ্য প্রমাণের জন্য ইউজ করা হয়, যেটা 1872 সালের অ্যাক্ট ছিল, সেটাকে চেঞ্জ করে ভারতীয় সাক্ষ্য বিল বা ভারতীয় সাক্ষ্য অ্যাক্টে চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। তো 1860 সালে যেই ইন্ডিয়ান পিনাল কোড এসেছিল, সেই ইন্ডিয়ান পিনাল কোড কিন্তু অনেক বড়, অনেক ভাস্ট ছিল। সেখানে 511টি সেকশন বা 511টি ধারা ছিল। আর বর্তমান যেই নিউ ক্রিমিনাল ল বা বিএনএস এসছে, সেখানে কিন্তু সেই ধারাগুলোকে ছোটো করে অনেক ধারা বাদ দেওয়া হয়, এবং এখন বিএনএসে রয়েছে কিন্তু 356টি ধারা, ঠিক আছে। তা ব্যাপার হচ্ছে, আইপিসিতে যে 511টি ধারা ছিল, সেখান থেকে তার মধ্যে কিন্তু যে 175টি সেকশন, এগুলো পুরোপুরি অ্যামেন্ড করা হয়েছে বা সংশোধন করা হয়েছে। 8টি সেকশন অ্যাড করা হয়েছে, যেরকম সাইবার ক্রাইম, তারপর নারী এবং শিশুদের জন্য যেই সুরক্ষা, সেই সমস্ত জিনিসের ওপর যেগুলো গুরুতর জিনিস রয়েছে, ব্যাপার রয়েছে, সেগুলো সেই সমস্ত কয়েকটি ধারা কিন্তু অ্যাড করা হয়েছে। সেরকম 8টি নতুন সেকশন কিন্তু অ্যাড করা হয়েছে। আর 22টি সেকশন কিন্তু রিপিল করা হয়েছে, 22টি ধারা বাতিল করা হয়েছে, যেগুলো বর্তমান সময়ের জন্য প্রযোজ্য নয়। তারপর যে সিআরপিসি রয়েছে, সেই সিআরপিসিকে চেঞ্জ করা হয়েছে বিএনএসএস বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে। কী চেঞ্জ বা প্রধান পরিবর্তন কী কী হয়েছে? ইট উইল হ্যাভ 533 সেকশন। সিআরপিসিতে এই তোমার যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা রয়েছে, এটাতে কিন্তু 533টা সেকশন রয়েছে। আগে সিআরপিসিতে ছিল 478টি সেকশন, 478টা সেকশন ছিল, কিন্তু এখন যেই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা রয়েছে, সেখানে 533টা সেকশন রয়েছে। আর এখানেও কিন্তু 170টি যেই সেকশন, সেগুলোকে পুরোপুরি পরিবর্তন করা হয়েছে, অ্যামেন্ড করা হয়েছে। 9টি সেকশন নতুন সেকশন অ্যাড করা হয়েছে, আর 9টি সেকশন রিপিল করা হয়েছে। তো এগুলো মনে রাখবো, কতগুলো সেকশন অ্যামেন্ড হয়েছে, কতগুলো অ্যাড হয়েছে, কতগুলো রিপিল হয়েছে, কারণ এগুলো ডেটাবেস কোয়েশ্চেন হিসাবে আসতেই পারে। তো এরপর হলো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, যেটা সাক্ষ্য প্রমাণের জন্য ইউজ করা হতো, সেটাকে চেঞ্জ করে ভারতীয় সাক্ষ্য বিল বা ভারতীয় সাক্ষ্য অ্যাক্ট হিসাবে আনা হয়েছে। এখানেও কিন্তু 170টা সেকশন রয়েছে। আগে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে ছিল 167 বা 167টি সেকশন, তো কিছু সেকশন বেড়েছে, 170টি সেকশন হয়েছে। 23টি সেকশন কিন্তু সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে, অ্যামেন্ড হয়েছে। একটি সেকশন
ওয়ান সেকশন হ্যাজ বিন অ্যাডেড, একটা নতুন ধারা যুক্ত করা হয়েছে, আর 5টা ধারা বাতিল করা হয়েছে সম্পূর্ণরূপে। তো চলো এবার কিছু এমসিকিউ সলভ করা যাক। কী বলেছে, হুইচ মিনিস্টার ইন্ট্রোডিউস দ্য ভারতীয় ন্যায় সংহিতা ইন দ্য পার্লামেন্ট, কোন মন্ত্রী সংসদে ভারতীয় যে ন্যায় সংহিতা বা বিএনএস সেটা পেশ করেছিল? রাজনাথ সিং, নির্মলা সীতারামন, অমিত শাহ নাকি পীয়ূষ গোয়েল? সঠিক উত্তর হলো অমিত শাহ। দেখো এই বিলগুলো সংসদে পেশ করেছিলেন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা অমিত শাহ। এই বিএনএস বা বিএনএসএস আর তোমার যে সাক্ষ্য অধিনিয়ম সেগুলো কিন্তু সবই হোম মিনিস্ট্রির তরফ থেকে এগুলো অ্যামেন্ড করা হয়েছে, এগুলো আনা হয়েছে। তো সেই জন্য এটা পেশও করেছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার যেই হেড স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হোম মিনিস্টার অমিত শাহ কিন্তু পেশ করেছিলেন এটা পার্লামেন্টে। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কী বলেছে, হোয়াট ডাজ সেকশন 152 অফ ভারতীয় ন্যায় সংহিতা 2023 ফোকাস অন রিপ্লেসিং দ্য কনসেপ্ট অফ সেডিশন? হ্যাঁ, যেটা বললাম ভারতীয় ন্যায় সংহিতায় কিছু সেকশন বাদও দেওয়া হয়েছে, কারণ সেগুলো একটা ম্যাচ করে না বর্তমান সময়ের সাথে। তো এরকমই একটা ব্যাপার রয়েছে, সেটা হলো রাজদ্রোহ বা সেডিশন। এই ধারণার জায়গায় নিচের কোন বিষয়ের ওপর ধ্যান কেন্দ্রিত করা হয়েছে? সেডিশন বা রাজদ্রোহ একদম রিপিল করা হয়েছে, এবং এর জায়গায় যেটা আনা হয়েছে সেটা হলো ক্রাইম রিলেটেড টু টেররিজম অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি। আতঙ্কবাদী এবং ন্যাশনাল সিকিউরিটিকে যদি কেউ হার্ম করে সেই সমস্ত বিধান কিন্তু এই সেডিশনের জায়গায় সেডিশনকে রিপ্লেস করে এই জিনিসগুলো আনা হয়েছে, টেররিজম আর ন্যাশনাল সিকিউরিটি। 3 নম্বর প্রশ্ন কী বলেছে, দ্য ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস 2023 ওয়াজ ইন্ট্রোডিউস অ্যাজ আ পার্ট অফ কীভাবে, মানে পেশ কোন ভাগ হিসাবে, কিসের ভাগ হিসাবে পেশ করা হয়েছে? দ্য এফোর্ট টু কোডিফাই পার্সোনাল ল, ব্যক্তিগত আইনকে সংহিতাবদ্ধ করার জন্য। দ্য এফোর্ট টু মডার্নাইজ অ্যান্ড ডিকলোনাইজ ইন্ডিয়ার ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, দ্য নিউ ট্যাক্সেশন পলিসি, ডিফেন্স অ্যাগ্রিমেন্ট। যেটা বললাম কলোনিয়াল যে সমস্ত রুল, কলোনিয়াল জাস্টিস সিস্টেম বা আইন সিস্টেম সেগুলোকে বাদ দিয়ে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে সেগুলোকে মডার্নাইজ করা হয়েছে এবং ডিকলোনাইজ করা হয়েছে। এটাই কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা বলো বা ভারতীয় বিএনএসএস বলো বা ইন্ডিয়ান যেই নতুন সাক্ষ্য নিয়ম, সেগুলোর কিন্তু তোমার মেইন অবজেক্টিভ এটাই, মডার্নাইজ করা আর ডিকলোনাইজ করা। বিএনএস সম্পর্কে আরও কিছু ডিটেলস আমরা তথ্য দেখে নিই। ডেট অফ এনঅ্যাক্টমেন্ট, আইন পাস কবে হয়েছিল? বিএনএস ওয়াজ এনঅ্যাক্টেড অন ডিসেম্বর 25, 2023। 25শে ডিসেম্বর 2023 কিন্তু এটি এনঅ্যাক্ট হয়েছিল। আর এর মূল ফোকাস কিসের ওপর ছিল? ইট ডিলস উইথ দ্য সাবস্ট্যান্টিভ ক্রিমিনাল ল, ক্রাইমস অ্যান্ড পানিশমেন্ট। ক্রিমিনাল ল বা মূল অপরাধমূলক যে সমস্ত আইন, অপরাধ এবং তার সাজা, এই সব নিয়ে কিন্তু কাজ করার জন্য বিএনএস নিয়ে আসা হয়েছিল। পানিশমেন্ট হ্যাজ বিন এনহ্যান্স ফর 33 ক্রাইম, 33টি ক্রাইম, যেমন টেররিস্ট অ্যাক্ট, তারপর অর্গানাইজড ক্রাইম, মব লিঞ্চিং, হিট অ্যান্ড রান কেস, এই সমস্ত যে সমস্ত কিছু 33টা তোমার ক্রাইম রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পানিশমেন্ট বা শাস্তির এগুলো কিন্তু বাড়ানো হয়েছে অনেকটা। দেখো প্রশ্ন কী বলেছে, হোয়াট ইজ দ্য এইম অফ ভারতীয় ন্যায় সংহিতা 2023? ভারতীয় ন্যায় সংহিতার মূল উদ্দেশ্য কি? টু টিচ হিস্ট্রি? নো। টু মেক নিউ স্কুল বুকস? টু ক্লিন রিভার্স? টু রিপ্লেস ওল্ড ক্রিমিনাল লস লাইক ইন্ডিয়ান পিনাল কোড? সঠিক উত্তর অপশান ডি। ভেবো না এই অপশানগুলো আমি নিজে থেকে এনেছি, এগুলো একদম এসএসসির তোমার অপশান, সেটাই আমি তুলেছি। তো এরকমই লেম কিছু অপশান দিয়েছিল। সঠিক উত্তর হলো অপশান ডি, টু রিপিল ওল্ড ক্রিমিনাল লস লাইক ইন্ডিয়ান পিনাল কোড। 2 নম্বর প্রশ্ন কী রয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা কবে থেকে ভারতে সরকারিভাবে কার্যকর হয়েছে? কবে থেকে কার্যকর হয়েছে? এনঅ্যাক্ট হয়েছে কিন্তু 25শে ডিসেম্বর, কিন্তু তোমার অফিসিয়ালি কাম ইনটু ফোর্স, মানে এটা কার্যকর কবে থেকে হয়েছে? কার্যকর কিন্তু হয়েছে 1 জুলাই 2023। এনঅ্যাক্ট হয়েছে 25শে ডিসেম্বর 2023, কিন্তু কার্যকর হয়েছে 1 জুলাই 2024। তো সঠিক উত্তর এখানে কিন্তু হয় 1 জুলাই 2024, হলেও 25শে ডিসেম্বর মার্ক করো না। দেখো এই যে নোটে আমি দিয়েছি 25শে ডিসেম্বর 2023 এটি রাষ্ট্রপতির সই বা মঞ্জুরি পেয়েছিল, কিন্তু রাষ্ট্রপতির সই করা মানেই তো আর সেটা সেদিন থেকে এনঅ্যাক্ট হয়ে যায় না, সেদিন থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার হয়ে যায় না।
তো পুরো পুরো দেশে এটা কার্যকর হতে সময় লেগেছিল একটু, আর কার্যকর হয়েছিল 1 জুলাই 2024 থেকে। সঠিক উত্তর হবে 1 জুলাই 2024। নেক্সট প্রশ্ন কী বলেছে, নতুন বিএনএসের অধীনে কতগুলি অপরাধের সাজা বা জেলের মেয়াদ বাড়ানো হয়েছে? যেটা বললাম 33টি কিছু নির্বাচিত ক্রাইম রয়েছে যেগুলোর ক্ষেত্রে পানিশমেন্ট আগে যা ছিল তার থেকে বাড়ানো হয়েছে এখন বর্তমানে। এবার বিএনএসে কিন্তু টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন বা প্রযুক্তি টেকনিক্যাল কিছু অ্যাড করা হয়েছে, প্রযুক্তির অন্তর্ভুক্তি করা হয়েছে। ডিজিটাল ফুটপ্রিন্ট অ্যাড করা হয়েছে। ডিজিটাল ফুটপ্রিন্টে কী হয়, ইলেকট্রনিক রেকর্ড, ই সামন এবং ডিজিটাল প্রমাণ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। মানে তোমার ধরো কোনো অভিযুক্ত রয়েছে, তার ক্লাউড স্টোরেজে কী কী রয়েছে, বা তার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এই সমস্ত জিনিসে সে কী কী পোস্ট করেছে সেগুলো কিন্তু এখন থেকে দেখা হবে, ইনভেস্টিগেশনের আওতায় আসবে এগুলো। তারপর ইলেকট্রনিক রেকর্ড রাখা হবে সব জিনিসের। ই সামন মানে কোর্টে যেমন সামন দিতে হয়, আসতে হয়, হাজিরা দিতে হয়। তো অনেক সময় কী হয়, কোনো কাজের জন্য কেউ ফেঁসে গেলে সে আসতে পারে না কোর্টে হাজিরা দিতে কোনো কারণে। তো এখন ই সামনের ব্যাপারটা এসছে, মানে তুমি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে তুমি কোর্টে উপস্থিত থাকতে পারবে ডিজিটালি। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু বিএনএসে নতুন করে অ্যাড করা হয়েছে। তারপর হচ্ছে বাধ্যতামূলক ভিডিওগ্রাফিও কিন্তু আনা হয়েছে। যে সমস্ত অপরাধের সাজা 7 বছর বা তার বেশি, একটু গুরুতর অপরাধ যেগুলো, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ক্রাইম সিনের বা অপরাধ যেখানে ক্রাইম হয়েছে, অপরাধ স্থল, তার পুরো ভিডিওগ্রাফি করা বাধ্যতামূলক করা হয়েছে এখন, এবং সেগুলো কিন্তু কোর্টে পেশ হবে। তারপর হলো রেফারেন্স ল। তো বিএনএস রেফারেন্স দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট। তো বিএনএসের যেই সমস্ত প্রযুক্তিগত রেফারেন্স বা টেকনিক্যাল রেফারেন্স, এটার জন্য কোন অ্যাক্টকে তোমার নেওয়া হয়েছে? টেকনিক্যাল রেফারেন্সের জন্য কিন্তু যেই ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 বা আইটি অ্যাক্ট 2000 সালে যে আইটি অ্যাক্ট, সেটা কিন্তু টেকনিক্যাল রেফারেন্সের জন্য বিএনএসে নেওয়া হয়েছে। কারণ বিএনএসে অত টেকনিক্যাল জিনিস কিন্তু অ্যাড করা হয়নি। যা যা টেকনিক্যাল জিনিস লাগবে, টেকনিক্যাল যে সমস্ত রেফারেন্স লাগবে, সেটা কিন্তু বলা হয়েছে আইটি অ্যাক্ট 2000 থেকে নেওয়া হবে। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। আইটি অ্যাক্ট 2000 কিন্তু টেকনিক্যাল রেফারেন্সের জন্য বিএনএসে নেওয়া হয়েছে। তারপর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করা হয়েছে বিএনএসে, সেটা হচ্ছে জেন্ডার নিউট্রালিটি। জেন্ডার নিউট্রালিটিতে কী হবে, ক্রাইম যেই করুক না কেন, সে ছেলে হোক, মেয়ে হোক বা কোনো ট্রান্সজেন্ডার হোক, একইভাবে তার বিচার হবে। বা যার উপর ক্রাইম করা হচ্ছে, সে ছেলে হোক, মেয়ে হোক বা ট্রান্সজেন্ডার হোক, তাকেও কিন্তু সমানভাবে তাকে ন্যায় দেওয়া হবে। বিএনএসের ধারা 2 সেকশন 2 নম্বর ধারার 10 নম্বর ক্লজে কী দেওয়া রয়েছে, এর অধীনে জেন্ডার বা লিঙ্গ শব্দটিকে একটি বিস্তৃত রূপ দেওয়া হয়েছে। জেন্ডার ডিফাইন করা হয়েছে, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার এই সমস্ত। inclusion of transgender, it now explicitly states gender। লিঙ্গের সংজ্ঞা এখন পুরুষ এবং মহিলার পাশাপাশি ট্রান্সজেন্ডারদেরও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা অবশ্যই দরকার ছিল, কারণ ট্রান্সজেন্ডারদের ওপর কোনো অপরাধ হলে কিন্তু সেটাকে অত গুরুতর দৃষ্টিতে দেখা হতো না। তো এটা খুব ভালো কাজ করেছে, ইনক্লুশন করেছে ট্রান্সজেন্ডারদেরও বিএনএসে। তো কিছু কোয়েশ্চেন আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কী বলেছে, আন্ডার হুইচ সেকশন অফ দ্য ভারতীয় ন্যায় সংহিতা পিএনএস ইজ জেন্ডার ডিফাইন্ড ইন অ্যান ইনক্লুসিভ ম্যানার? ইনক্লুসিভ ম্যানারে জেন্ডারকে ডিফাইন করা হয়েছে কোন সেকশানে? সেকশন 2 of 10, 2 নম্বর সেকশনে 10 নম্বর ক্লজে কিন্তু জেন্ডার ডিফাইন করা হয়েছে। হুইচ ইন্ডিয়ান ল ডিফাইন্স টার্মস সাচ অ্যাজ সাইবার ক্রাইম, সাইবার সিকিউরিটি, ডিজিটাল সিগনেচার, হুইচ আর রেফারেন্সড ইন দ্য ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস? তো সাইবার ক্রাইম, ডিজিটাল সিকিউরিটি, ডিজিটাল সিগনেচার এই সমস্ত যে টেকনিক্যাল রেফারেন্স, সেগুলোর জন্য বিএনএসে কোন অ্যাক্টকে তো এগুলোর জন্য বিএনএসে কোন অ্যাক্টকে রেফারেন্স মানা হয়েছে? সঠিক উত্তর কি আমরা দেখলাম, ইনফরমেশন টেকনোলজি বা আইটি অ্যাক্ট 2000। কোয়েশ্চেন নাম্বার 3 দেখে নিই। পরের প্রশ্ন কী বলেছে, দ্য ভারতীয় ন্যায় সংহিতা কনসলিডেটেড প্রভিশন রিলেটেড টু সিভিল প্রসিডিওর, মানে ভারতীয় সংহিতা কেন আনা হয়েছে, কিসের জন্য আনা হয়েছে, রিলেটেড টু কিসের সাথে রিলেটেড? বিএনএস সিভিল প্রসিডিওর, সিভিল প্রক্রিয়ার আইন, ক্রিমিনাল সাবস্টেন্টিভ ল, এভিডেন্স অ্যাক্ট নাকি কন্ট্রাক্ট ল? এটা অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি, ক্রিমিনাল সাবস্টেন্টিভ ল। কী কী ক্রাইম কমিট হচ্ছে এবং সেই সমস্ত ক্রাইমের সাজা বা পানিশমেন্ট কী, সেগুলোর জন্যই কিন্তু বিএনএস আনা হয়েছে, আইপিসিকে রিপেল করে।
তারপর 4 নম্বর প্রশ্ন কী বলে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973 CRPC was enacted to provide procedural law primarily for which substantive criminal law, যেটা সিআরপিসি 1973, সেটা মুখ্য রূপ থেকে কোন মূল অপরাধিক আইনের জন্য প্রক্রিয়াত্মক আইন প্রদান করার উদ্দেশ্যে লাগু করা হয়েছিল। মানে এটাই বলেছে যে সিআরপিসির সাথে রিলেটেড সিআরপিসি কার উপর কাজ করতো, মানে কার নির্দেশে সিআরপিসিতে। দেখো ব্যাপার হচ্ছে, আগে আইপিসিতে যে সমস্ত ক্রাইম এবং তার জন্য যে সমস্ত দণ্ড নির্ধারণ করা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু সিআরপিসিতে কোনো অভিযুক্তকে সেই ধারা অনুযায়ী তার কী পানিশমেন্ট হবে সেটা দেওয়া হতো। তো এই সিআরপিসির সাথে রিলেটেড ছিল 1860, মানে আইপিসিতে বিচার হতো, তারপর তাকে কোন ধারায় তার বিচার চলবে বা কোন ধারায় তাকে পানিশ করা হবে সেটার জন্য কিন্তু ছিল সিআরপিসি। এখন যেটা এসে বিএনএস আর সিআরপিসির জায়গায় বিএনএসএস, তো ওটাই হচ্ছে ব্যাপার। বিএনএসের অধীনে নতুন কিছু অপরাধ এবং সংস্কার অ্যাড করা হয়েছে, নিউ অফেন্স ইন্ট্রোডিউস করা হয়েছে কিছু, ক্রাইম কমিটেড বাই এ ক্রিমিনাল সিন্ডিকেট। ক্রিমিনাল সিন্ডিকেটের দ্বারা যদি কোনো ক্রাইম কমিটেড করা হয় বা আনলফুল গেইন বা আনলফুলভাবে কোনো সম্পত্তি অর্জন করা হয় তাহলে সেটাকে কিন্তু তার ওপর কিন্তু বিচার হবে। যেমন ক্রিমিনাল সিন্ডিকেটের জায়গায় দ্বারা কী কী করা হতে পারে, কিডন্যাপ করে আনলফুল গেইন বা বেআইনিভাবে টাকা ইনকাম, এক্সটর্শন, তারপর কন্ট্রাক্ট কিলিং বা সিরিয়াল কিলিং। কন্ট্রাক্ট কিলিং মানে পয়সা দিয়ে কিলিং করানো, হত্যা করানো, সাইবার ক্রাইম, ট্রাফিকিং, সিন্ডিকেট ক্রাইমস, এই সমস্ত অপহরণ, জোরপূর্বক আদা, চুক্তিভিত্তিক হত্যা বা সুপারিগিরি, সাইবার ক্রাইম, পাচার, মানুষকে পাচার, বাচ্চা বা মহিলাদের পাচার, এই সমস্ত যে ক্রাইম সিন্ডিকেট এগুলো কিন্তু বিএনএসে নতুন অপরাধ হিসাবে কিন্তু অ্যাড করা হয়েছে। আগে কিন্তু আইপিসিতে এগুলো ছিল না। তারপর এই সমস্ত ক্রাইমের জন্য খুব অত্যন্ত কঠোর সাজার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অত্যন্ত কঠোর সাজা, গুরুতর ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বিএনএসের অধীনে এই সমস্ত ক্রিমিনাল সিন্ডিকেটের দ্বারা যদি কোনো ক্রাইম সংঘটিত হয়। তারপর সেকশন 112তে কী বলা হয়েছে, পিটি অর্গানাইজ ক্রাইম। পিটি অর্গানাইজ ক্রাইম মানে ছোটো ছোটো সংগঠিত অপরাধ। এটা একটা নতুন ক্যাটাগরি হিসাবে অ্যাড করা হয়েছে, যেখানে স্মলার স্কেল গ্রুপ ক্রাইমসকে অ্যাড করা হয়েছে। যেমন এটার উদাহরণ কি, পিক পকেটিং, মানে ট্রেন স্টেশনে একটা গ্রুপ থাকে না, যারা পকেট মারের একটা গ্রুপ থাকে, সেই রকম পিক পকেটিং, চেইন স্ন্যাচিং, ছিনতাই, তারপর প্রতারণামূলক চুরি, ট্রিক স্টেলিং, অবৈধভাবে টিকিট বিক্রি করা, এবং পরীক্ষার যেই সমস্ত পরীক্ষা এখন যেটা হচ্ছে খুব বেশি, প্রশ্নপত্র ফাঁস হওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পিটি অর্গানাইজ ক্রাইমে রাখা হয়েছে। তারপর পিটি অর্গানাইজ ক্রাইমে রাখা হয়েছে কোন সেকশনের আন্ডারে, সেকশন 112 আন্ডারে। তারপর সেকশন 113তে কী বলা হয়েছে, টেররিস্ট অ্যাক্ট বা সন্ত্রাসবাদী কার্যকলাপ, সেটা সম্পর্কে সম্পূর্ণরূপে বলা হয়েছে, ডিটেলসে বলা হয়েছে সেকশন 113তে। ভারতের এখানে কী বলা হয়েছে, ভারতের ইন্ট্রোডিউস উইথ আ নিউ কম্প্রিহেন্সিভ ডেফিনেশন টু ইনক্লুড এনি অ্যাক্ট থ্রেটনিং দ্য ইউনিটি, ইন্টিগ্রিটি, ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড সভেরেনিটি অফ ইন্ডিয়া। ভারতের ইউনিটি বা অখণ্ডতা, ঐক্য, অর্থনৈতিক নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে যদি বিপন্ন করে কোনো কাজ, তাহলে সেটাকে টেররিস্ট অ্যাক্ট হিসাবে গণ্য করা হবে, এবং তার জন্য কিন্তু খুব গুরুতর পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে বিএনএসের আন্ডারে। তারপর হলো সেডিশন বা রাজদ্রোহ। আগে ইংরেজ সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে বা কোনো কাজ করলে সেটাকে রাজদ্রোহ হিসাবে ট্রিট করা হতো। তো এখন যেহেতু আর সেই কলোনিয়ালিজম নেই, কোনো মোনার্ক নেই, তো এখন এই সেডিশনের এটা সম্পূর্ণরূপে তোমার কোনো মিনিং রাখে না, মানে রাখে না। তো এটাকে রিপ্লেস করা হয়েছে কী দিয়ে, রিপ্লেস বাই বিএনএস সেকশন 152। সেডিশন যেটা আইপিসিতে 124A ছিল, সেটাকে বিএনএসের 152 দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। এবং কী বলা হয়েছে, ভারতের সার্বভৌম, ঐক্য এবং অখণ্ডতাকে যদি বিপন্ন করে কোনো কাজ, তাহলে কিন্তু তার জন্য পানিশমেন্ট হবে। which now focuses strictly on acts endangering the sovereignty, unity and integrity। ভারতের অখণ্ডতা, ভারতের সার্বভৌমত্ব এবং ইউনিটি বা ঐক্যকে যদি কেউ ক্ষতি পৌঁছানোর চেষ্টা করে, তাহলে কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে। কোন ধারার কোন সেকশনের আন্ডারে,
সেকশন 152 বা 152 নম্বর ধারার আন্ডারে। তারপর অ্যাডাল্ট্রি বা পরকীয়া, বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, সেটাকে কিন্তু ডিক্রিমিনালাইজ করে দেওয়া হয়েছে বিএনএসের আন্ডারে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী এটাকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আগে কী হতো, বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি কেউ রাখতো তাহলে কিন্তু যেই ছেলে বা যে মেল ওখানে তোমার মূল অভিযুক্ত ছিল তারই কিন্তু শাস্তি হতো, ফিমেলদের জন্য কোনো শাস্তির ব্যবধান ছিল না। তো সেজন্য সুপ্রিম কোর্ট নতুন নির্দেশিকা দেয় এবং অ্যাডাল্ট্রিকে সম্পূর্ণরূপে ডিক্রিমিনালাইজ করে দেওয়া হয়, যেটা আইপিসি 497 ছিল। তো এটা বলতে পারো যে পরকীয়া এখন বৈধ, কিন্তু এটা ক্রিমিনাল অফেন্সও নয়। তারপর আনন্যাচুরাল অফেন্স, আইপিসি 377 আনন্যাচুরাল সেক্স বা আনন্যাচুরাল অফেন্স, যেটা অপ্রাকৃতিক যৌন অপরাধ বা যে সমস্ত সমলিঙ্গ বা সমকামিতা, সেটাকেও কিন্তু অপরাধ মুক্ত করা হয়েছে। এটা অনেক আগেই করা হয়েছিল, তো বিএনএসেও এগুলোকে অ্যাড করা হয়েছে। তারপর কি বলেছে, অ্যাটেম্প টু কমিট সুইসাইড। তো আইপিসি 309 অনুযায়ী কেউ যদি সুইসাইড কমিট করতে চায় বা সুইসাইড কমিট করার ইচ্ছা করে কিন্তু ধরা পড়ে যায়, করতে না পারে, তাহলে কিন্তু তাকে তার শাস্তি হতো, তাকে পানিশমেন্ট দেওয়া হতো। কিন্তু এখন অ্যাটেম্প টু কমিট সুইসাইড, কেউ যদি সুইসাইড করতে চায় কিন্তু করতে না পারে, কেউ ধরো তাকে বাধা দিয়ে দিল, কোনো পুলিশ তাকে বাধা দিয়ে দিল, তাহলে কিন্তু সেটাকে আর ক্রাইম হিসাবে গণ্য করা হবে না, সেটাকে ডিক্রিমিনালাইজ করা হয়েছে। অ্যাটেম্প টু কমিট সুইসাইডকে ডিক্রিমিনালাইজড করে দেওয়া হয়েছে। কিন্তু তুমি যদি কোনো সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে অ্যাটেম্প টু সুইসাইড করতে চাও, তাহলে কিন্তু সেটা ধারা 226-এর আন্ডারে একটা অপরাধ হিসাবে গণ্য করা হবে এবং তাকে কমিউনিটি সার্ভিস বা সামাজিক কাজের সাজা দেওয়া হবে। কমিউনিটি সার্ভিস কিন্তু একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে, যেটা ইউএস থেকে নেওয়া হয়েছে। কমিউনিটি সার্ভিসে কী হবে, ধরো কোনো সরকারি হসপিটাল বা কোনো সরকারি আবাসিকে, সরকারি যেই অনাথ আশ্রম রয়েছে বা মন্দির মসজিদ বা গুরুদুয়ারা, এখানে কিন্তু তোমাকে কাজ করতে হবে, সেখানকার সাফাইয়ের কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ বা থালা বাসন মাজার কাজ বা কিছু কাজ, বিভিন্ন রকমের কাজ হয়, সেগুলোকে তোমাকে কিন্তু করতে হবে। স্যার, এই জিনিসগুলো কমিউনিটি সার্ভিস হিসাবে নতুন অ্যাড করা হয়েছে। তো কোনো ব্যক্তি যদি কোনো সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে সুইসাইড কমিট করতে যায় কিন্তু করতে না পারে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তাকে দিয়ে কমিউনিটি সার্ভিস করানো হবে আর্টিকেল 226-এর আন্ডারে। এবার কিছু কোয়েশ্চেন দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ পিটি অর্গানাইজড ক্রাইম? পিটি অর্গানাইজড ক্রাইম বা ছোটো সংগঠিত অপরাধ নিচের কোনটি? টেররিস্ট অ্যাক্ট কি কখনো পিটি অর্গানাইজড ক্রাইম হতে পারে? না, এটা হবে না। লার্জ স্কেল ড্রাগ ট্রাফিকিং, থেফট কমিটেড বাই আ গ্যাং, মার্ডার ফর হায়ার বা সুপারি কিলিং, টাকার জন্য মার্ডার করা। থেফট কমিটিং, বড় গ্যাং যদি কোনো চুরি করে, তাহলে কিন্তু যেমন মাইনি হেস্টে হয়েছিল, সো এটা কিন্তু এই তিনটেই কিন্তু টেররিস্ট অ্যাক্ট, থেফট কমিটেড বাই গ্যাং আর মার্ডার ফর হায়ার, এই তিনটেই কিন্তু পিটি অর্গানাইজড ক্রাইমে আসে না। পিটি অর্গানাইজড ক্রাইমে কিন্তু আসে লার্জ স্কেল ড্রাগ ট্রাফিকিং। যদিও শুনে একটু তোমাদের তোমরা একটু কনফিউজ হয়ে যেতে পারো, কিন্তু সঠিক উত্তর এটাই, অ্যান্সার কিন্তু এটাই দেওয়া রয়েছে, লার্জ স্কেল ড্রাগ ট্রাফিকিং। আসলে ড্রাগ উৎপাদন বা ড্রাগের যে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো, সেটা খুব একটা যে বড় অপরাধ সেটা নয়, কিন্তু তুমি যদি বেশি পরিমাণে কোনো জিনিস কোনো ড্রাগ সাপ্লাই করো, ড্রাগের স্মাগলিং করো, তাহলে সেটা অবশ্যই তোমার ক্রাইমের আন্ডারে আসে, কিন্তু অতটাও বড় ক্রাইম নয়। বাকি যেই তিনটে ক্রাইম রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু অতটাও বড় ক্রাইম নয়, তো এটাকে সেজন্য পিটি অর্গানাইজড ক্রাইমে রাখা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, 2 নম্বর কোয়েশ্চেন, ইন দ্য ভারতীয় ন্যায় সংহিতা হুইচ ক্রাইম ক্যাটাগরি ওয়াজ এক্সপ্যান্ডেড টু ইনক্লুড সাইবার ক্রাইম ইন জুলাই 2024? ভারতীয় ন্যায় সংহিতায় জুলাই 2024 কোন অপরাধের শ্রেণীর পরিধি বাড়িয়ে তার মধ্যে সাইবার ক্রাইম অপরাধকেও যুক্ত করা হয়েছে? তো অর্গানাইজড ক্রাইম যেটা, সেটার আন্ডারে কিন্তু এখন যে সাইবার ক্রাইম, অর্গানাইজ সাইবার ক্রাইম যেগুলো, সাইবার ফ্রড, সেগুলোকেও কিন্তু অর্গানাইজড ক্রাইমের আওতায় আনা হয়েছে। 3 নম্বর প্রশ্ন কী বলেছে, in the ভারতীয় ন্যায় সংহিতা 2023 organized crime is reorganized as an offence when the crime is committed on behalf of which of the following? কোনটির পক্ষ থেকে যদি করা হয় তাহলে সেটাকে অর্গানাইজড ক্রাইম হিসাবে গণ্য করা হবে? আর ট্রেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি করা হয়, রেজিস্টার্ড চ্যারিটি, আর ক্রাইম সিন্ডিকেট, আর পাবলিক সেক্টর কমিটি। সঠিক উত্তর হলো ক্রাইম সিন্ডিকেট বা অপরাধ সিন্ডিকেট বা চক্র থেকে যদি কোনো ক্রাইম
কমিট করা হয় তাহলে সেটাকে কিন্তু অর্গানাইজ ক্রাইম হিসাবে দেখা হবে এবং তার জন্য আলাদা ধরনের শাস্তির ব্যবধান রয়েছে। তারপর কোয়েশ্চেন নম্বর 4 কী বলেছে, ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর অধীনে যৌন অপরাধের ক্ষেত্রে ফৌজদারি আইনে প্রথমবারের মতো নিচের কোনটির ওপর জোর দেওয়া হয়েছে? ফর দ্য ফার্স্ট টাইম ক্রিমিনাল ল কী এমফাসাইজ করেছে? ম্যারিটাল রেপ অ্যাজ আ পানিশেবল অফেন্স, বৈবাহিক ধর্ষণকে দণ্ডনীয় অপরাধ করা হয়েছে। কনসেন্ট মাস্ট বি এক্সপ্লিসিটলি ডিফাইন্ড অ্যান্ড রেকর্ডেড, সম্মতি অবশ্যই স্পষ্টভাবে সংজ্ঞায়িত এবং রেকর্ড করা। ডেথ পেনাল্টি ফর অল রেপ কেসেস, জেন্ডার নিউট্রালিটি ইন সেক্সুয়াল অ্যাসল্ট ডেফিনেশন, যৌন নিপীড়নের সংজ্ঞায় লিঙ্গ নিরপেক্ষতা, এটাকে কিন্তু অ্যাড করা হয়েছে। জেন্ডার নিউট্রালিটি ইন সেক্সুয়াল অ্যাসল্ট, যদি কোনো পুরুষের সাথে, মহিলার সাথে বা কোনো ট্রান্সজেন্ডারের সাথে সেক্সুয়াল অ্যাসল্ট বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, সবাইকে কিন্তু একইভাবে ট্রিট করা হবে, সবাইকে একইভাবে বিচার দেওয়া হবে। তারপর 5 নম্বর প্রশ্ন কী বলেছে, আন্ডার দ্য নিউ বিএনএস হুইচ আর দ্য ফলোয়িং সেকশন ডিলস উইথ অর্গানাইজড ক্রাইম, অর্গানাইজড ক্রাইমের সাথে কোন ধারাটি ডিল করে? তো সেকশন 111 অপশন বি, যেটা সেকশন 111 কিন্তু অর্গানাইজ ক্রাইমের জন্য এই সেকশনটি অ্যাড করা হয়েছে বিএনএসে, সেকশন 111। অ্যাটেম্প টু কমিট সুইসাইড, আত্মহত্যার চেষ্টা অপরাধ মুক্ত করা হয়েছে, তবে সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে আত্মহত্যার চেষ্টা করলে তাকে বিএনএসের কোন ধারায় অপরাধী হিসাবে গণ্য করা হবে এবং তার পানিশমেন্ট হবে, সেটা হচ্ছে ধারা 226। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছেন। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, প্লিজ লাইক দ্য ভিডিও, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব টু ZZ Plus ক্লাসেস ফর মোর রেগুলার এডুকেশনাল কন্টেন্ট। আর হ্যাঁ, আজকের ক্লাসের সম্পূর্ণ PDF নোটটি ডাউনলোড করার জন্য এখনই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ লার্নিং, কিপ প্রিপেয়ারিং স্মার্ট অ্যান্ড সি ইউ in the next class.